নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিং। আজকের এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছায়া রাষ্ট্রবিজ্ঞান টেক্সট বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী করে আজ দেখাবো। এর আগের ভিডিওতে আজকে তোমাদের 6 মার্কের প্রশ্নের উত্তর করে দেব। এর আগের ভিডিওতে তোমাদের 2 মার্কের প্রশ্নের উত্তর করে দিয়েছিলাম। তোমরা চাইলে দেখতে পারো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর যারা চ্যানেলে আগে থেকে আছো তারা একটা লাইক দিয়ে দিও। তোমাদের 6 মার্কের করে দেব। এরপরের ভিডিওতে তোমাদের বাকি চ্যাপ্টারগুলো কমপ্লিট করার চেষ্টা করব, আর বাকি চ্যাপ্টারে তোমাদের 2 মার্কের প্রশ্নের উত্তরগুলো করে দিয়েছি, তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। আর আজকে শুধু 6 মার্কের করব, প্রথম অধ্যায়ের প্রথম ইউনিট 1-এর। তোমাদের প্রথম অধ্যায়ে আছে রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা সমূহ, ইউনিট 1-এ। তোমাদের 6 মার্কের প্রশ্ন, তোমাদের 1 থেকে 20টা প্রশ্ন আছে। এই 20টার উত্তর আজ তোমাদের করে দেব। আর এই 20টার মধ্যে তোমাদের 2টো প্রশ্নের উত্তর তোমাদের একটা পরের ভিডিওতে আমি দেব। 2টো প্রশ্ন হচ্ছে এই 4 মার্কের 4 নম্বর প্রশ্নের উত্তরটা, আর তোমাদের 15 নম্বর প্রশ্নের উত্তরটা। এটা তো তোমাদের বই থেকে মিলবে না, এটা তোমাদের নিজে করতে হবে। তো আমি একটা ভিডিও দেব এর। আর এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে জয়েন হয়ে যেও। তোমাদের 1 থেকে 20টা প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে করব। আর বললাম আগের ভিডিওর তোমাদের আগের ভিডিও এই ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নেবে যারা দেখোনি। আর তোমরা কোন প্রকাশনী বইয়ের উত্তর চাও তো আমাকে কমেন্টে বলবে, আমি সলভ করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিও। তো চলে এবার আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। আমি এই প্রশ্নগুলো তোমাদের প্রশ্নের উত্তরগুলো মেন যেগুলো তোমাদের বলে দেব, স্ক্রল করে যাব, তোমরা দেখে লিখে নেবে। কারণ সবটাই যদি বললি তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি তোমাদের শুধু মেন উত্তরগুলো বলে দেব, তোমরা দেখে লিখে নেবে। তো চলো এবার আমরা দেখে নিই প্রশ্নের উত্তরগুলো। 1 নম্বরে কি বলা আছে দেখো, আইনের অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ করো। তো তোমরা উত্তরে এই যে দেখতে পাচ্ছ আইনের অর্থ লিখে দিয়েছি আমি, তোমরা এটা আইনের অর্থ লিখে নেবে, এই আইনের অর্থটা। আর আইনের প্রকৃতিটা দেখো একবার, এই যে আইনের প্রকৃতি, তোমরা এতদূর লিখে নেবে, তাহলে তোমাদের আইনের এটাই হবে উত্তর। তারপরে তোমরা 2-এরটা দেখো কি বলেছে, আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো উত্তর করে দেবে আইনের বৈশিষ্ট্যগুলি, এমনি করে পয়েন্ট করে দেবে। 6টা তোমাদের পয়েন্ট আছে, তোমরা দেখে লিখে নেবে। তোমাদের আইনের বৈশিষ্ট্য 6 নম্বরে 6টা পয়েন্ট করে দিয়েছি, তোমরা দেখে লিখে নেবে। তারপরে তোমাদের 3-এরটা কী বলেছে দেখো, আইনে উৎসগুলি আলোচনা করো। তো আইনে উৎসর উত্তর তোমাদের কিছুটা বড় হবে, ঠিক আছে। এই যে তোমাদের 1 নম্বরে প্রথা আছে, 2 নম্বরে ধর্ম, 3 নম্বরে তোমাদের বিচারকের রায়, তারপরে 4 নম্বরে তোমাদের আছে বিজ্ঞানসম্মত ভাষ্য, হ্যাঁ। তারপরে তোমাদের 5 নম্বরে আছে ন্যায় নীতি, 6 নম্বরে আছে আইন পরিষদ, তারপরে অবশেষে আছে উপসংহার। তো তোমাদের এই 6টা পয়েন্ট তোমাদের লিখে নিতে হবে, তোমরা একটু থামিয়ে লিখে নেবে, হ্যাঁ। এবার 5-এরটা কী বলেছে দেখো, আমি একটু উপরে তুলছি। 5-এরটা বলা আছে জাতীয় আইন ও আন্তর্জাতিক আইনে পার্থক্য কী।
তো তোমরা পার্থক্য লিখবে। এই যে 1 নম্বরে পয়েন্টে আছে আইন মান্য করার ক্ষেত্রে পার্থক্য, 2 নম্বর পয়েন্টে আছে তোমাদের আইনের ব্যাখ্যাকর্তার ক্ষমতার ক্ষেত্রে পার্থক্য। এইসব তোমাদের লিখতে হবে। তারপরে 3টে পয়েন্ট আছে, দেখে নাও। 3 নম্বর পয়েন্টে কী বলেছে, আদালতের রায়কে কার্যকর করার প্রশ্নে পার্থক্য। তোমরা এগুলো সব লিখে নেবে দেখে। এবার 6এরটা দেখো কি বলেছে, স্বাধীনতার সংজ্ঞা ও প্রকৃতি বিশ্লেষণ করো। তোমাদের আইন হলো, এবার স্বাধীনতার সংজ্ঞা ও প্রকৃতি। তো স্বাধীনতার সংজ্ঞা দেখো লিখে দিয়েছি, তোমরা এত দূর লিখে নেবে স্বাধীনতার সংজ্ঞা একবার প্রথম থেকে। আর স্বাধীনতার প্রকৃতিটা একবার দেখে নাও। এই যে স্বাধীনতার প্রকৃতিতে তোমাদের দুটো প্রকৃতি দেওয়া আছে, নেতিবাচক অর্থে স্বাধীনতা আর একটা হবে ইতিবাচক অর্থে স্বাধীনতা। তো তোমরা দেখে লিখে নেবে। এই যে তোমরা প্রথম থেকে এত দূর লিখে নেবে, তাহলেই তোমাদের 6 মার্কের প্রশ্নের উত্তর হয়ে যাবে। তারপরে তোমরা 7 নম্বরের প্রশ্নটা একটু দেখো কি বলেছে, স্বাধীনতার বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। তো তোমরা এইভাবে লিখবে, স্বাধীনতার বিভিন্ন রূপগুলি হলো, দিয়ে 1 নম্বরে করবে তোমাদের ব্যক্তিগত ও জাতীয় স্বাধীনতা। হ্যাঁ, তারপরে ব্যক্তিগত ও জাতীয় স্বাধীনতা, তোমাদের স্বাধীনতাকে তোমাদের 2 ভাগে ভাগ করেছে। একটা হবে এথেনবাসীরা ব্যক্তিগত স্বাধীনতা বলতে, এগুলো লিখে নেবে এ বি পয়েন্ট করে। তারপরে 2 নম্বরে কী আছে দেখো, স্বাভাবিক স্বাধীনতা। তো স্বাভাবিক স্বাধীনতা কিছুটা লিখে নেবে, এই যে এত দূর লিখে নেবে স্বাভাবিক স্বাধীনতা। তারপরে তোমাদের 3 নম্বরে আছে তোমাদের সামাজিক স্বাধীনতা। এই যে সামাজিক স্বাধীনতা, তোমরা এত দূর লিখে নেবে সামাজিক স্বাধীনতা। আর 4 নম্বরে আছে তোমাদের আইনসঙ্গত স্বাধীনতা, এটা লিখে নেবে। আইনসঙ্গত স্বাধীনতাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, 1 নম্বরে হবে তোমাদের ব্যক্তি স্বাধীনতা বা পৌর স্বাধীনতা, 2 নম্বরে রাজনৈতিক স্বাধীনতা এবং 3 নম্বরে হবে অর্থনৈতিক স্বাধীনতা। তোমরা এই 4টে পয়েন্ট দেখে লিখে নেবে। এবার 4 নম্বরে কি বলা আছে দেখো, 4 নম্বরে তোমাদের বলেছে স্বাধীনতা বলতে কি বোঝো, স্বাধীনতা রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। তো স্বাধীনতা বলতে তোমরা কি বোঝো, তোমরা এত দূর লিখে নেবে এই প্রথম থেকে এত দূর। তারপর লিখবে স্বাধীনতা রক্ষা কবচগুলি নিম্নে আলোচনা করা হলো, দিয়ে তোমরা তোমাদের পয়েন্ট আছে কটা, পয়েন্টগুলো লিখে নেবে। 1 নম্বর পয়েন্টে দেখো সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধকরণ, এটা 1 নম্বর পয়েন্ট। তারপরে তোমরা 2 নম্বর পয়েন্ট দেখো কি বলেছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ, এটা 2 নম্বর পয়েন্ট। তারপরে তোমাদের 3 নম্বর পয়েন্টে কি বলা আছে দেখো, আইনে অনুশাসন। হ্যাঁ, আইনের অনুশাসন বলতে দুটো জিনিসকে বুঝিয়েছে, তোমরা এত দূর লিখে নেবে। 4টা বলা আছে দায়িত্বশীল সরকার। তো দায়িত্বশীল সরকার তোমরা এত দূর লিখে নেবে প্রথম থেকে, এটা খানিক বড় আছে। হ্যাঁ, 8এর প্রশ্নটা। তারপরে 5এর পয়েন্ট কি বলা আছে দেখো, প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের পদ্ধতি। তো তোমরা এত দূর লিখে নেবে। 6টা তোমাদের বলেছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ, তো এত দূর লিখে নেবে। 7এর পয়েন্টটা দেখো একটু, সামাজিক ও রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠা। তো তোমরা এত দূর লিখে নেবে উত্তর। এবার 8 মার্কের 8 নম্বরের পয়েন্টটা দেখো কি বলেছে, সদা জাগ্রত জনমত। তো তোমাদের এই 8টা পয়েন্ট তোমাদের লিখতে হবে এত দূর একবার শেষ অবধি, তাহলে তোমাদের 6 নম্বর ফাক্কা। তারপরে 9 নম্বরের প্রশ্নটা একটু দেখো কি বলেছে, আইন ও স্বাধীনতা সম্পর্ক বিশ্লেষণ করো।
তো তোমরা এইভাবে লিখে নেবে। আইন ও স্বাধীনতার সম্পর্ক নিচে আলোচনা করা হলো। তোমাদের দুটো আছে, আইন ও স্বাধীনতার সম্পর্ক একটা করবে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে আইন ও স্বাধীনতার সম্পর্ক বিচার। তারপরে আর একটা আছে তোমাদের আইন ছাড়া স্বাধীনতা প্রতিষ্ঠা অসম্ভব। তারপরে তোমাদের আরও পয়েন্ট আছে নিয়ন্ত্রণহীন স্বাধীনতা, স্বেচ্ছাচারে নামান্তর, এত দূর লিখে নেবে। তারপরে আইন কর্তৃক স্বাধীনতা রক্ষা তিনটে উপায়, এগুলো লিখে নেবে তোমরা গোটাই, থামিয়ে থামিয়ে লিখে নেবে। তারপরে আরও দুটো পয়েন্ট আছে তোমাদের, এই যে দেখতে পাচ্ছ, আইন ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক। অবশেষে আছে মার্ক্সবাদীদের অভিমত। তো এই পয়েন্ট কটা লিখে নেবে তোমাদের, তাহলেই উত্তর হয়ে যাবে। এই এত দূর লাস্ট পয়েন্টে লিখে নেবে, এত দূর। তো হলো তোমাদের 10-এরটা দেখো কি বলেছে, আইন হলো স্বাধীনতার শর্ত, তুমি কি এই অভিমত সমর্থন করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। তো তোমরা এইভাবে উত্তর লিখে নেবে, আইন হলো স্বাধীনতার শর্ত, এত দূর লিখবে। তারপরে এই অভিমত সমর্থনে আমার যুক্তি দিয়ে তোমরা পয়েন্ট করে করে লিখে নেবে। এই যে কি পয়েন্ট দেওয়া আছে দেখো, স্বাধীনতা সুরক্ষা, সীমারেখা নির্ধারণ, শৃঙ্খলা ও ন্যায় বিচার। তারপরে আছে তোমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, অপব্যবহার রোধ। তারপরে লাস্টে করে দেবে উপসংহার। এত দূর লিখে নেবে, তাহলেই তোমার উত্তর হয়ে যাবে। আর 11টা কি এবার 11টা কি বলেছে দেখো, সাম্য বলতে কি বোঝো? সাম্যের প্রকৃতি বিশ্লেষণ করো। তো তোমরা এর উত্তরে করবে, দেখে নাও একটু। 11 প্রশ্নের উত্তর দেখে নাও। সাম্য বলতে কি বোঝো? তো তোমরা সাম্য বলতে এই লাইনটা গোটাই লিখে নেবে। আর সাম্যের প্রকৃতি নিচে বিশ্লেষণ করা হলো দিয়ে তোমাদের 3টে পয়েন্ট আছে, এগুলো লিখে নেবে। একটা আছে নেতিবাচক অর্থে সাম্য, তারপরে তোমরা 2-এরটা দেখো ইতিবাচক অর্থে সাম্য, এটা গোটাই লিখে নেবে। তারপরে 3-এরটা করবে মার্ক্সবাদীদের দৃষ্টিতে সাম্য, এগুলো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে লিখে নেবে, না তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলতে গেলে। এবার 12টা দেখো কি বলেছে, সাম্যের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। তো এর উত্তর করবে সাম্যের বিভিন্ন রূপগুলি হলো দিয়ে পয়েন্ট করবে স্বাভাবিক সাম্য 1 নম্বরে, 2 নম্বরে করবে সামাজিক সাম্য, তারপরে তোমাদের 3 নম্বরে করবে আইনসম্মত সাম্য, হ্যাঁ আইনসম্মত সাম্য। তারপরে 4 নম্বর পয়েন্টে করবে আন্তর্জাতিক সাম্য। তো এত দূর উত্তর লিখে নেবে, তাহলেই তোমাদের হবে। তারপরে 13টা দেখো কি বলেছে, তোমাদের বলেছে স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তো উত্তর করবে স্বাধীনতা ও সাম্যের সম্পর্কগুলি হলো 1 নম্বর পয়েন্টে করবে প্রাচীন ও মধ্যযুগে সাম্য অপেক্ষা স্বাধীনতার ওপর অধিক গুরুত্ব আরোপ, হ্যাঁ। 2 নম্বরে তোমাদের বলা হচ্ছে স্বাধীনতা ও সাম্যের ওপর সমান গুরুত্ব আরোপ, এগুলো লিখে নেবে। তারপরে 3 নম্বর পয়েন্টে তোমাদের আছে সাম্যকে স্বাধীনতার পরিপন্থী বলে চিহ্নিতকরণ, এগুলো দেখে লিখে নেবে। আর একটা শেষ পয়েন্ট আছে 4 নম্বরের পয়েন্টটা একটু দেখে নাও। 4 নম্বর পয়েন্টে আছে ঊনবিংশ ও বিংশ শতকে সাম্য ও স্বাধীনতার ঘনিষ্ঠ সম্পর্কের স্বীকৃতি, এতদূর লিখে নেবে গোটাই। এবার তোমরা 14 নম্বরের প্রশ্নটা একটু দেখে নাও কি বলেছে।
কি বলেছে দেখো, ন্যায় বলতে কি বোঝো, ন্যায় প্রকৃতি বিশ্লেষণ করো। তো ন্যায় বলতে কি বোঝো এত দূর লিখে নেবে। ন্যায় প্রকৃতিগুলো তোমরা পয়েন্টে লিখে নেবে, 5টা পয়েন্ট আছে। 1 নম্বর পয়েন্টে আছে ন্যায় একটি নৈতিক ধারণা। তারপরে তোমাদের 2 নম্বরে আছে ন্যায় হলো একটি সামাজিক বাস্তবতা। 3 নম্বর পয়েন্টে আছে ন্যায়ের ধারণা একই সঙ্গে রক্ষণশীল ও সংস্কারবাদী। তারপরে তোমাদের 4 নম্বরে আছে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি। এগুলো দেখে লিখে নেবে। আর শেষ পয়েন্ট দেখো 5 নম্বরে কী বলা আছে, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। পয়েন্টগুলো লিখে নেবে। এবার 16টা কী বলেছে দেখো, সাম্য ও ন্যায়ের সম্পর্ক আলোচনা করো। তোমরা এইভাবে লিখে নেবে, সাম্য ও ন্যায়ের সম্পর্কগুলি নিচে আলোচনা করা হলো। 1 নম্বরে ভূমিকা দেবে। 2 নম্বরে তোমরা করবে উভয় ধারণার সঙ্গে সামাজিক মূল্যবোধ জড়িত। তারপরে তোমরা 3 নম্বরে করবে সাম্য ও ন্যায়ের মধ্যে সমন্বয় সাধন, এগুলো লিখে নেবে। 4 নম্বরে তোমরা করবে সাম্য ছাড়া ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। এতদূর লিখে নেবে। 17 নম্বরের উত্তর প্রশ্নটা দেখো কি বলেছে, স্বাধীনতা, সাম্য ও ন্যায় পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। এইভাবে ভূমিকা দেবে প্রথমে, তারপরে 3টি পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হলো, এমনি করে লিখবে। 1 নম্বরে করবে স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক, হ্যাঁ। 2 নম্বরে করবে সাম্য ও ন্যায়ের সম্পর্ক। 3 নম্বরে করবে স্বাধীনতা ও ন্যায়ের সম্পর্ক দিয়ে অবশেষে তোমরা উপসংহার দেবে। এতদূর লিখে নেবে, তাহলেই তোমাদের উত্তর হয়ে যাবে। এবার তোমরা 18টা দেখো কি বলেছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝো, কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্য নয়। উদাহরণ সহ মন্তব্যটি যথার্থ বিচার করো। তো তোমরা প্রথমে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝো, তো এগুলো লিখে নেবে এতদূর। দিয়ে পরে তোমরা লিখবে নিচে, কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্য নয়, মন্তব্যটি যথার্থ বিচার, দিয়ে এটুকু লিখে নেবে। দিয়ে 1 নম্বর পয়েন্টে করবে কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণের অসুবিধা। তারপরে 2 নম্বর, তারপরে কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণের অসুবিধাতে তোমাদের আছে অর্থনৈতিক বৈষম্য, বিচ্ছিন্নতাবাদ। আর 2 নম্বরে তোমাদের আছে কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাম্য নয় কেন। তো এগুলো করবে সমন্বয়ের অভাব, রাষ্ট্র পরিচালনার জটিলতা, উদাহরণ দেবে, উদাহরণ দিতে বলেছে তো উপসংহার লিখে নেবে। এতদূর লিখে নেবে তাহলেই হবে। 19টা দেখো কি বলেছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো উত্তর একটু লিখে দেবে, এতদূর লিখে নেবে। তারপরে তোমরা এটা লিখবে, ক্ষমতা স্বতন্ত্রীকরণের অর্থ দিয়ে অর্থ এতদূর লিখে নেবে। আর তারপরে করবে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সংক্ষিপ্ত ইতিহাস, দিয়ে এই গোটাই লিখে নেবে এতদূর, তাহলেই হবে। এবার শেষ প্রশ্ন 20টা কি বলেছে দেখো তোমরা, 20টা কি বলেছে দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। উত্তর, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তিগুলি হলো, এখানে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্টে, এগুলো তোমরা দেখে লিখে নেবে। তারপরে এই যে দেখো 4 নম্বর পয়েন্ট, এতদূর লিখে নেবে। তারপরে বলেছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে যুক্তিগুলি হলো, তো এই যুক্তিগুলো দিয়ে দেবে। এই যে কি বলেছে, রাষ্ট্রবিজ্ঞানী স্যাবাইন, গিলক্রিস্ট, ল্যাস্কি, লিপসন এরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে যুক্তি দিয়েছেন। তো তোমাদের 3টে পয়েন্ট আছে এরকম, 1 নম্বর পয়েন্ট করবে, 2 নম্বর পয়েন্ট করবে, তারপরে দেখো 3 নম্বর পয়েন্ট।
লিখে দেবে এত দূর, তাহলেই তোমাদের উত্তর কমপ্লিট 6 মার্কের। আর তোমাদের দুটো প্রশ্নের উত্তর দিতে থাকলো। এর পরের ভিডিওতে আমি চেষ্টা করব দেওয়ার। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর পরের ভিডিওতে আরও নেক্সট চ্যাপ্টারগুলো সলভ করার চেষ্টা করব। আবার দেখা হবে পরের ভিডিওতে। পাশে থাকার জন্য ধন্যবাদ।